দেশে নতুন সংকট তৈরির দায় অন্তর্বর্তী সরকারের, বললেন ফখরুল। নির্বাচনের অনিশ্চয়তায় বাড়বে ঝুঁকি, মন্তব্য রাজনীতিবিদদের। সংস্কার না মেনে রাজনৈতিক সংকট বাড়াচ্ছে বিএনপি, অভিযোগ জামায়াতের। হিন্দুরা এখন দাড়িপাল্লার পক্ষে এক হয়েছে, দাবি পরোয়ারের। সুন্দরবনে ঢুকলেই দিতে হবে চাঁদা, নয়তো নির্যাতন, মুক্তিপণ। সক্রিয় অন্তত 20টি দস্যু বাহিনী, বিপাকে বনজীবীরা। শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে কিছুটা, অস্থির মাছ মাংসের বাজার। নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। নিউ ইয়র্কে মেয়র জরিপে আরও এক ধাপ এগিয়ে জোহরান মামদানি। ফলাফল পাল্টে দিতে পারে ভোটারদের বয়সভিত্তিক সমীকরণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-20 আজ। হোয়াইট ওয়াশ এড়ানোই টাইগারদের লক্ষ্য। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদের সাথে। আমি জান্নাতুল কলি আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো পুরো খবর। দেশের বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল নয়, বিভ্রান্তি তৈরি করেছে ঐক্যমত্য কমিশন। এসব মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আয়োজনে যোগ দেন আরও বেশ কয়েক দলের শীর্ষ নেতারা। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। যোগ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ফেব্রুয়ারি নির্বাচন ঝুঁকিতে পড়লে অন্তর্বর্তী সরকারও পড়বে। নির্বাচনের দিন গণভোটের ব্যাপারে আপনারা একটা আদেশ বা প্রজ্ঞাপন আপনারা জারি করতে পারেন। কারণ এর আগে এখন যে সময় বাংলাদেশ দুটো নির্বাচনের ঝুঁকি বাংলাদেশের পক্ষে নেওয়া সম্ভব না। জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে, জাতীয় নির্বাচনের সাথে গণভোটও জনগণের সমর্থন নিয়ে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। আমি বিএনপি করি না, বিএনপির সব প্রস্তাব আমি মানিও না। বিএনপি সবচেয়ে ভালো দল, আমি তাও বলি না, এর চাইতেও ভালো হতে পারে। কিন্তু বর্তমান সময়ের জন্য এখন রিলেশনের কাঠি বিএনপির হাতে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। সেই নির্বাচনকে আজকে আপনার বাঞ্চার করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে নিয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোন সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা সৃষ্টি হয়েছিল, তবে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আজকে প্রশ্ন উঠেছে, যেটা আমরা বলেছেন বিভিন্ন হবে, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। জনগণের ভোটে ক্ষমতায় এলে আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, বলেন মির্জা ফখরুল। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। সংস্কার প্রস্তাব না মেনে বিএনপি নতুন রাজনৈতিক সংকট তৈরি করছে। কুমিল্লায় এমন অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের। বলেন, নির্বাচন না হলে যারা বিদেশে পালিয়ে গিয়ে ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র করছে, তারাই সুযোগ নিতে পারে। এদিকে খুলনায় হিন্দু সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, হিন্দুরা এখনও দাড়িপাল্লার পক্ষে এক হয়েছে, আর তাই ভয় দেখিয়ে কোনো লাভ নেই। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত থাকছে। শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলন। সকাল থেকে ঢাক ঢোলের তালে সেখানে হাজির হন হাজারো সনাতন ধর্মাবলম্বী। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দুদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। এবার হিন্দুদের ভাগ্যায়ন ও দেশের উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার। বাংলাদেশের এই প্রথম ডুমুরিয়া উপজেলা, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় প্রমাণ করেছে যে হিন্দুরাও জামাতে ইসলাম প্রমাণ করে দেব যে বাংলাদেশের হিন্দুরা শুধু নৌকায় ভোট দেয় না, বাংলাদেশের হিন্দুরা দাঁড়িপাল্লায় ভোট দেয়। এই অঙ্গীকার বাংলাদেশের হিন্দুরা রাখছে। আজকে আসুন, আমি আবার বলছি, আমরা পরোয়ার ভাইকে জয়যুক্ত করবো। ডুমুরিয়া থেকে আমরা সেই জয়যুক্ত করবো। 300 আসনের ভিতর
প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশের মানুষ এখন পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, দেশবাসী লাঙ্গল, ধানের শীষ ও নৌকার শাসন দেখেছে, এবার মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে। চোখ রাঙিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে, চাঁদাবাজি করে, ঘের দখল করে, ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন, সেই বাংলাদেশ এখন নেই, সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে নতুন বাংলাদেশ। এখানে প্রত্যেকটি ধর্ম রাজনৈতিক দলের ভিন্ন মত প্রকাশের স্বাধীন অধিকার আছে। কি বলেন, ঠিক কিনা? চোখ রাঙিয়ে এক ধর্মের লোককে আর এক ধর্মের দিকে নেওয়া যাবে না। সম্মেলন শেষে স্বাধীনতা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ অংশ নেন। এদিকে সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ অবস্থান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। বলেন, আরপিও, সংস্কার কিংবা হ্যাঁ না গণভোট কোনো কিছুই এখন বিএনপি মানছে না। একটি দল যখন কেউ করে তার নিজস্ব একটা আইডিওলজি থাকে, তার নিজস্ব একটা অস্তিত্ব থাকে, যেটাকে আমরা আইডেন্টিটি বলি। তার জন্য একটা আলাদা মার্কার ঠিক করা হয় যাতে মানুষ এটা বুঝতে পারে। সুতরাং প্রত্যেকটি দলের নিজস্ব আইডেন্টিটিতে তিনি ইলেকশন করবেন, এটা স্বাভাবিক। শুক্রবার সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে 14 গ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24। জুলাই সনদ ইস্যুতে ঐক্যের বদলে অনৈক্য বেড়েছে। জটিল হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। একদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাস, অন্যদিকে অনাস্থা বাড়ছে জনমনে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, সরকার যদি দ্রুত সংকট সমাধান না করে তাহলে আবারও সহিংস হয়ে উঠতে পারে পরিবেশ। আর এই পরিস্থিতি থেকে উত্তরণে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আগেই এই সংকটে যৌক্তিক পরিণতি জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। 24 জুলাই সরকার পতনের তীব্র আন্দোলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, 1.5 বছর পর কি সেখানে ফাটল ধরেছে, এমন প্রশ্ন উঠে এসেছে প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্য আর পাল্টা বক্তব্যে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দলীয় এজেন্ডার পক্ষে রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানে ফিকে হয়ে আসছে জুলাই চেতনা। উচিত ছিল 24 অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকারী রাজনৈতিক দলগুলি একত্রিতভাবে এটার স্পিডটাকে এগিয়ে নেওয়া, কিন্তু আমরা দেখি সাথে সাথেই দ্বিধা বিভক্ত হয়ে গেল। এখন তো বহুধা বিভক্ত হয়ে গেছে, জামাত একদিকে, এনসিপি একদিকে, বিএনপি একদিকে। আমরা আশা করব যে সরকার প্রধান যে দল এই মুহূর্তে তাদেরকে আস্থায় আবার ফেরাবে, অন্যান্য দলগুলোর সাথে আবার আলোচনা করবে এবং যে অনৈক্য তৈরি হয়েছে সেটির সমাধান হবে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে গঠন হয় জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর সঙ্গে মাসের পর মাস বৈঠক শেষে প্রণয়ন হয় জাতীয় সনদ। তবে জুলাই আন্দোলন থেকে উঠে আসা দল এনসিপি সই করেনি সেই সনদে। বিএনপি বলছে, সনদ বাস্তবায়ন পদ্ধতি গ্রহণযোগ্য নয়। এমন বাস্তবতায় আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে মানুষের মনে। প্রধান উপদেষ্টার রেফারেন্স দিয়ে তার যে প্রেস সেক্রেটারি বললেন যে বড় ধরনের চ্যালেঞ্জ নির্বাচনের জন্য আছে। আবার পরক্ষণে আমরা দেখলাম যে জুলাই যে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে সেটিতে বিএনপির মতামতকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে নতুন একটি দল যারা প্রতীক নিয়ে কথা বলছিল তাদের প্রতীকও দেওয়া হলো। তাহলে কিন্তু এক ধরনের দ্বিচারিতা গভর্নমেন্টের ব্যবহারের মধ্যে আমরা দেখছি, যেটি কিন্তু এই বিভাজনের রাজনীতি বাড়িয়ে দেবে এবং দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানের পথ এখনো বন্ধ হয়ে যায়নি। এখন যেহেতু বিএনপি একটা বড় দল, তাদের অভিমান তারা করছে, এটা আমার ধারণা যে এই ডক্টর ইউনূস এটাকে আমলে নিয়ে কিছু জিনিস চেঞ্জ করবে। উনি অর্ডার করার আগে কিছু জিনিস আবারও রাজনৈতিক দলের সাথে ডেকে কিছু জিনিস বদলাই দিবে। বিএনপি আমার ধারণা বিকল্প এক নিয়ে এগ্রি করতে পারে, সেখানে সে নেগোশিয়েট করবে যে আমাকে তাহলে ওই ক্ষমতা দিতে হবে, এবং এই যে 270 দিনের মধ্যে আমি না মানলে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। আমার ধারণা বিএনপি যদি এরকম একটা প্রস্তাব দেয়
অ্যান্ড লেটস সি যে আদার পলিটিক্যাল পার্টিস হচ্ছে গিয়ে কিভাবে সেটা রিয়াক্ট করে, ওই থেকে হয়তো আমরা একটা ঐক্যের রাস্তায় পৌঁছাতে পারি। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন দেশের রাজনৈতিক সংকট বাড়ছে, অর্থনীতিতে মন্দা আর আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে রাজনৈতিক শক্তিগুলোকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জানাবো জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই দেন, জাতীয় নির্বাচন 15 ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। প্রিপারেশনই ফুল দমে চলছে, মানে আসতে বললে ভুল হবে, খুবই ভালো গতিতে ফুল দমে চলছে ইলেকশনের কাজ। তো সেই জন্য সবাই একটু ধৈর্য ধরেন, দেখেন উপদেষ্টা পরিষদ এবং আমাদের চিফ অ্যাডভাইজার কি ডিসিশন নেন। নির্বাচনী মোটরসাইকেল র্যালি করেছেন ঢাকা 11 আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। শুক্রবার সকালে কুড়িল বিশ্ব রোড থেকে এই র্যালি শুরু হয়, শেষ হয় বাড্ডায় গিয়ে। আতিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা 11 আসনের মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত। আগামী নির্বাচনে জামায়াত ইসলামী সংসদে গেলে একটি ইনসাফ ভিত্তিক এবং মানবিক সমাজ গঠনে কাজ করবে। বলেন, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠন করা জামায়াতের অন্যতম অঙ্গীকার। বাংলাদেশ জামায়াত ইসলামীর এমপি তো দূরের কথা, কোন নেতা এবং কর্মীর পকেটে জনগণের বরাদ্দের এক টাকাও কখনো ঢুকবে না। ইনসাফ কায়েম করতে চাই, জনগণের যে অধিকার, আমরা জনগণকে সে অধিকার ফিরে দিতে চাই। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রাজধানীর মিরপুরে দলের মহিলা বিভাগের এক আয়োজনে এইসব কথা বলেন তিনি। মুজিবুর রহমান আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে যাবে। ভোটের আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার তাগিদও দেন তিনি। পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। 10টা হুন্ডা 20টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী দিনে সুন্দরভাবে সকলে মিলে আমরা যাতে ভোট দিতে পারি, অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়। ফরিদপুর শহরে অনাথের মোড় এলাকায় পল্লীকবি জসিমউদ্দিনের পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে একে আজাদ ও তার ভাইয়ের বিরুদ্ধে। কবির পুত্র ডক্টর জামাল আনোয়ারের জমিতে কবি জসিমউদ্দিন শিক্ষানিকেতন এবং দাতব্য হাসপাতাল গড়ার স্বপ্ন দেখলেও পূরণ হয়নি সেই স্বপ্ন, বরং দীর্ঘ লড়াই শেষে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে তাকে। বর্তমানে আতঙ্কে দিন কাটছে তার স্ত্রী রাজিয়া সুলতানা ও 2 শিশু সন্তানের। এদিকে এলাকাবাসীও জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পল্লীকবি জসিমউদ্দিন তার আসমানি কবিতায় অসহায় এক নারীর জীবন গাথা এঁকেছিলেন, আর আজ কবির নিজের পুত্রবধূই বাড়ি হারানোর আতঙ্কে ভুগছেন। খুন হতে বসেছে কবিপুত্র জামাল আনোয়ারের কবি জসিমউদ্দিনের শিক্ষানিকেতন গড়ার স্বপ্ন। ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রের এই জায়গাটি প্রয়াত কবির পৈতৃক সম্পত্তি। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের ডামি নির্বাচনের সাবেক সাংসদ ও শিল্পপতি একে আজাদ ও তার ভাই মোহাম্মদ বেলাল হোসেন নানা কৌশলে জায়গাটি দখলে নিয়েছেন। কবির পুত্রবধূর অভিযোগ, স্বামীর আকস্মিক মৃত্যুর জন্য দায়ী একে আজাদ পরিবারের দখল নৈরাজ্য। ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকায় পল্লীকবির 50.90 শতক প্লটটি সকল বিরোধের মূলে। জানা যায়, ডক্টর আনোয়ার পৈতৃক জমিতে কবি জসিমউদ্দিন শিক্ষানিকেতন সহ দাতব্য একটি হাসপাতাল করতে চেয়েছিলেন, কিন্তু সেই জমিতেই চোখ পড়ে একে আজাদের। আমার অনাথের মধ্যে একটা জায়গা আছে, কবির নামে কিছু করার ইচ্ছা ছিল আমার হাজবেন্ডের।
যে ওইখানে করে বাবার নামে কিছু করবে, কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন। তো হঠাৎ করে সে জার্মানিতে যায়, যাওয়ার কিছুদিন পরে দেখি যে ওইখানে মাটি ফেলে। জার্মান প্রবাসী কবিপুত্র ডক্টর জামাল আনোয়ার জমি বিষয়ে একে আজাদের কাছে ধর্ণা দিয়েও সমাধানে রাজি করাতে পারেননি। জমি ফিরে পেতে প্রিএমশন মামলাও করেছিলেন। সবশেষ গত বছর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। আজাদ পরিবারের হয়রানি থেকে মানসিক চাপে স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রাজিয়া সুলতানার। আমার হাজবেন্ড মারা যায় ডিসেম্বরে। ওই সকালবেলাতে কিন্তু আমার এই অনাথের মোড়ের জায়গাটা নিয়ে তার টেনশন ছিল। এই মৃত্যুর পিছনটা এই একাজতের ভাই বা এরাই দায়ী। জমি জবরদখলের অভিযোগে চলতি বছরের 20 জুন মানববন্ধন হলেও উল্টো কবির পরিবারকেই জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে বলেন একে আজাদ। সে সময় একে আজাদের সহোদর ভাই মোহাম্মদ বেলাল হোসেনের ক্ষমতা বলে সন্ত্রাসী বাহিনী জমি দখল করতে এলে তাতে বাধা দিলে কবির পুত্রবধূকে দেখানো হয় ভয় ভীতি, দেয়া হয় হুমকি। ওরা ভূমিদস্যু লোকজনে আমি দেখি যেটা জমি দখল করে, হুমকি দিয়ে, টাকা দিয়ে। এদিকে কবিপুত্র আনোয়ার মারা গেলেও তার জার্মান প্রবাসী দ্বিতীয় স্ত্রীর ছেলে অ্যান্ড্রে আনোয়ারকে কৌশলে জার্মান থেকে ঢাকায় আনে একে আজাদের লোকজন। এ সময় অসুস্থ ও সহজ সরল অ্যান্ড্রে কিছু না বুঝেই নিজের ভাগের জমি তাদের লিখে দেয়। টাকার লোভ, নেশার লোভ এরকম দেখায় ওকে দিয়ে এই জায়গাটা বিক্রি করায়। এদিকে একে আজাদ ও তার ভাইয়ের এসব কর্মকাণ্ডের সত্যতা উঠে আসে এলাকাবাসীর বক্তব্যেও। দলিল নাই তো, আইন আদালতে গেলে ইনশাআল্লাহ আমরা জানিতে পারি। একে আজাদ সে যদি কিনা থাকে ছাত্র দলিল দেখাতে হবে, দলিল দেখা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে ফের 1-11-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে শঙ্কা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নাসিরুজ্জামান রিপন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন তিনি। বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। বলেন রাজনৈতিক দলগুলোর উপর গণভোট চাপিয়ে দিতে চায় ঐক্যমত্য কমিশন। বাংলাদেশে নাকি আগামী দিনে সময় মতো ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে, এই যে আশঙ্কার কথা বলা হচ্ছে, কেন সে আশঙ্কা? নির্বাচনকে যত সংকট তৈরি করা হবে সেটা গণতন্ত্রের জন্য বিপর্যয় বয়ে নিয়ে আসবে। এটা গণতন্ত্রের জন্য শুভ দিক নয়। বিদেশ যাত্রায় বাধা দেয়া হয়রানিমূলক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আসেন এবং বলেন স্বৈরাচারী আমলেও এভাবেই বিএনপি নেতাকর্মীদের হেনস্থা করা হতো। পাসপোর্টে মেয়াদ সংক্রান্ত কোনো জটিলতা ছিল না বলেও দাবি করেন তিনি। সরকার বিষয়টি সুরাহা করবে এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় সাবেক এই প্রতিমন্ত্রীকে শাহজালাল বিমানবন্দরে আটকে দেওয়া হয়। পাসপোর্টের বিভ্রান্তিটা আসল বিভ্রান্তি না। প্রথমেই তারা আমার নাম টেপার পরে যে ইনফরমেশন কম্পিউটারে এসছে সেই ইনফরমেশনের রাইট ইনফরমেশন। যে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত যে কারণেই হোক আমাকে যেতে দেওয়া হয়নি এবং সেইটাই আমার সেদিনকে অনুভূতি হয়েছিল যে বিগত 17 বছর আমি যখন বাইরে যাওয়ার চেষ্টা করতাম চিকিৎসার জন্য তখন আমাকে যেতে দেওয়া হতো না এবং কোর্ট থেকে ওয়ার্ডার নিয়ে আমি যেতাম। 3 বার গেলে 2 বার যেতে পারতাম বা 1 বার যেতে পারতাম, ফেরত দিত ইচ্ছা মাফিক। কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় খোলা আকাশের নিচে বছরের পর বছর পড়ে আছে রেলওয়ের কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ। যন্ত্রপাতি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। তবে মেরামতের জন্যই খোলা আকাশের নিচে নষ্ট যন্ত্রাংশ রাখা হয়েছে এমন দাবি কর্তৃপক্ষের। আব্দুর রশিদ শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাটিতে মিশে আছে রেলওয়ের কোটি কোটি টাকার পুরাতন ও নতুন কোচ সহ আধুনিক সব যন্ত্রপাতি। দেখে মনে হবে কোনো বন জঙ্গল। এই চিত্র দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার। স্থানীয়দের অভিযোগ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতা ও স্বার্থ সিদ্ধি পূরণে রেলওয়ে কারখানাটি এখন অচলাবস্থা। মেরামতের অভাবে বছরের পর বছর পড়ে থেকে ধ্বংস হচ্ছে সব দামি যন্ত্রাংশ। যেখানে সেখানে যে মালামাল পড়ে আছে, এরা যদি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে সরকার রাজস্বের মধ্যে টাকাটা নিয়ে যায়, অবশ্যই এটা সরকারের কাজে লাগবে। পরিবেশবিদরা বলছেন এই যন্ত্রাংশ শুধু রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি নয়, পরিবেশ দূষণেও বড় উৎস। ধাতব পদার্থ মাটিতে মিশে তৈরি হচ্ছে বিষাক্ততা।
বাতাসের সাথে পানির সাথে মিশে এগুলো অক্সিডাইজ হয়ে যায় এবং এগুলো অকেজো হয়ে যায়। তো সেটা না করে এগুলো রিসাইকেল করা, তাহলে যেমন পরিবেশের একটা ভারসাম্য রক্ষায় একটা কাজ হবে, দ্বিতীয়টা হবে আমাদের নতুন মেটাল আমদানিতে আমাদের ডলার বিদেশে আর খরচ করতে হবে না। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে ৩৫ বছরের বেশি হওয়ায় মেরামতের জন্য কোচগুলো খোলা স্থানে রাখা হয়েছে। কারখানা আধুনিকায়নের বরাদ্দ আর জনবল পেলে উৎপাদনে গতি বাড়বে। মাত্র বর্ষাকাল চলে গেল, ফলে এখন একটা গাছগাছালি একটু থাকবে, এটা তো নিয়মিতভাবে পরিষ্কারও করা হয়, কিন্তু আসলে ওই যে শুরু থেকে যে কথাটা বলে আসলাম আমাদের জনবল স্বল্পতা, যার কারণে আমরা যখন কোচ মেরামতেও চাহিদা অনুযায়ী করতে পারছি না, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন অন্যান্য কাজ বলেন সবকিছু আটকে গেছে ওই একটি জায়গায়। আমাদের আধুনিক যে মেশিনারিজ আছে সেই মেশিনারিজগুলো যদি স্থাপন করা হয় সেই ক্ষেত্রে আমরা যে নতুন করে কোচ তৈরি করতে পারবো। দীর্ঘ 1 শতাব্দীর ঐতিহ্য নিয়ে টিকে আছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। আধুনিকায়ন ও ব্যবস্থাপনা সংস্কারই এই কারখানাকে ফিরিয়ে দিতে পারে তার পুরনো গৌরব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে ফের আতঙ্ক ছড়াচ্ছে দস্যুরা। বনে ঢুকতে গেলেই দস্যুদের মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে বনজীবীদের। টাকা না দিলে নির্যাতনের পাশাপাশি ঘটছে মুক্তিপণ আদায়ের ঘটনা। পরিস্থিতি সামলাতে নানান সংকট নিয়ে হিমশিম খাচ্ছে বন বিভাগ। মনিরুল ইসলাম মনির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন। এই বনের মধু, মাছ, কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন উপকূলের লাখো জেলে, বাওয়ালি ও মোয়াল। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনটিতে ফের বনদস্যুদের দাপট। বন বিভাগের পাশ নিয়ে বনজীবীরা বনে ঢুকেন, তবে ঢুকলেই বনদস্যুদের দিতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদার টাকা। আর টাকা না মিললে নির্যাতনের পাশাপাশি ঘটছে মুক্তিপণ আদায়ের ঘটনা। আতঙ্ক ছড়াচ্ছে বনদস্যু আলিম, মজনু, আলম, দোলাভাই সহ অন্তত 20টি বাহিনী। গত মাসে রায়মঙ্গল নদীর দারাং খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন 4 জেলে। পরে মুক্তিপণ দিয়ে রেহাই মেলে তাদের। এইভাবেই সর্বশান্ত অনেকে। আমাদের উঠিয়ে নিয়ে যাই তারা মারপিট করার পরে বন্দুক দিয়েও মারে, বন্দুক দেখাই আমাদের উঠাই নেয়। আলিম পার্টি আছে, এরকম অনেকগুলো পার্টি আছে, কোন পার্টির কথা বলবো, যে সময় যার ধরা পড়ে সেই সময় সে তাদের সাথে দেখা হয়। বাঘ ও অনেক কিছু পশু পাখি এদের সাথে লড়াই করে আমাকে মাছ কাঁকড়া ধরতে হয়। পশ্চিম সুন্দরবনের 16টি আউটপোস্ট রেঞ্জ সহ অভয়ারণ্য, 12টি স্টেশন ক্যাম্পের বন প্রহরীর সংখ্যা মাত্র 98 জন। এই জনবল দিয়ে কোনোভাবেই দস্যুতা রোধ করা সম্ভব হচ্ছে না বলছে কর্তৃপক্ষ। বন বিভাগ বলছে 2 থেকে 3টি স্পিড ও ফাইবার বোর্ড, ইঞ্জিন নৌকা আর কয়েকটি ডিঙ্গি দিয়ে জীবন বাজি রেখে কাজ করছেন বন প্রহরীরা। আমাদের এখানে জনবলের সমস্যা আছে, মাত্র তিনজন জনবল আছে, দিয়ে এত বড় সংখ্যা, এত বড় এলাকায় ডিউটি করা সম্পূর্ণ কষ্টকর হচ্ছে। জঙ্গলে সাপ, নদীতে কুমির, জঙ্গলের উপরে বাঘ আর বনদস্যু, আমাদের জীবন বাজি রেখে আমাদের ডিউটি করতে হয়। বিভিন্ন জেলে বাওয়ালি কে উদ্ধার করার সময় আমাদের মাঝে সাঝে বনদস্যুদের সাথে যুদ্ধ করতে হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষা ও দস্যুতা প্রতিরোধে সরকার খুব দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই দাবি বনজীবীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য খবর। বাজারে শীতের আগাম সবজির দামে খানিকটা স্বস্তি, তবে মাছ মাংসের দর আগের মতনই চড়া। আমিষের যোগান পেতে তুলতে গরিবের হিমশিম দশা কাটছেই না। আর চাষের পাঙ্গাস 250 টাকার আশেপাশে, ডিমের ডজন ফের 140 টাকা। বাড়তি মুরগির দামও। ক্রেতারা বলছেন নিত্যপণ্য কেনাকাটায় আর একটু স্বস্তি চান তারা। রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজার। সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজারে আনাগোনা অন্য দিনের তুলনায় বেশি। দৃষ্টিও আটকে যাচ্ছে তরতাজা সবজির দোকানগুলোতে। শীতের আগাম সবজিতে ঠাসা বাজার। নতুন নতুন সবজির স্বাদ আস্বাদন করতে ক্রেতার নজর চওড়া। গত সপ্তাহেও এসব সবজির দামে ছিল আগুন। এই সপ্তাহে দেখা গেল খানিকটা স্বস্তি, তবে সবজির কেজিতেই কমেছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। শিমের দরে ছিল ডাবল সেঞ্চুরি, এখন নেমেছে 60 থেকে 80 টাকায়। গাজর 100, পেঁপে 40, ফুলকপি 60, লাউ 70 টাকা। অন্যান্য সবজিও মিলছে 50 থেকে 80 টাকায়।
এক পিস লাউ গত সপ্তাহে আপনার 100-120 টাকা বিক্রি করছে, আজকে আপনার 60 টাকা বিক্রি করে দিতে পারতেছে। বৃষ্টি বাদল বেশি না হয় তাহলে আরো কমবে। সিম 40 টাকা আসবে, ফুলকপি 40 টাকা আসবে। গত সপ্তাহ থেকে আপনার অনেকটা আপনার দাম কমছে। তবে আমিষের চাহিদা মেটানো আগের মতোই কঠিন। গরিবের খাবার হয়ে উঠেছে এক সময়ের দামি মাছ পাঙ্গাস। তার দামও 230 থেকে 250 টাকা কেজি। চাষের রুই কাতলও 400 থেকে 700। চিংড়ি মাছ খেতে কেজিতে গুনতে হবে 1200 টাকার বেশি। মাছ মুরগির দাম কমে না, যে এর যদি কমতো আমাদের জন্য, নিরীহ লোকের জন্য ভালো হইতো। আমিষের আরেক সস্তা উৎস ডিম, ডজনে গুনতে হচ্ছে 140 টাকা। মশলার বাজারও চওড়া। এদিকে মুরগির দর গত সপ্তাহের মতোই বাড়তি। ব্রয়লার মুরগি গত সপ্তাহে 180 টাকার মতো ছিল, আজকেও এরকমই আছে। আর সোনালিটা 280-300 টাকা এরকম, গত সপ্তাহে এরকমই ছিল, কোনো বাড়তি কমতির মধ্যে নেই। সবকিছুর দাম যদি কমতো ভালোই ছিল, কমে নাই তো সবকিছুর দাম। এক সময় বাজারে সরকারি নজরদারি নিয়ে বেশ তোড়জোড়ের কথা শোনা যেত। ছুটির দিনের সকালে রাজধানীর এই বাজারে তার ছিটে ফোটাও দেখা গেল না। অবশ্য অনেকেই বলেন এসব নজরদারি কেবলই লোক দেখানো। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো দর্শক আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে আগাম ভোটে অংশ নেওয়া ভোটারদের সংখ্যা। 3টি জরিপে এগিয়ে এসেছে ডেমোক্রেট প্রার্থী জোরান মামদানি। তবে রিপাবলিকান অ্যান্ড্রু কুমোর অবস্থানও বেশ শক্ত। অনেকেই বলছেন এবার বয়সভিত্তিক ভোটারদের সমীকরণ পাল্টে দিতে পারে সব আগাম ধারণা। নির্বাচনের আনুষ্ঠানিক দিন আসার আগেই নিউ ইয়র্কের ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন। গত নির্বাচনে 1,70,000 ভোটের রেকর্ড এবারের আগাম ভোটের প্রথম 4 দিনেই টপকে গেছে। ভোট পড়েছে প্রায় 3 লাখ। সিটির 5টি বড়োর মধ্যে ব্রুকলিনের ভোটের হার সবচেয়ে বেশি। অভিবাসী অধ্যুষিত এই এলাকাটি ডেমোক্রেট প্রার্থী জহরান মামদানির শক্ত ঘাঁটি হওয়ায় ভোটের এই চিত্র তাকেই এগিয়ে রাখছে বলে মনে করা হচ্ছে। ভোটারদের বয়স তৈরি করেছে এক নতুন সমীকরণ। তরুণদের মধ্যে মামদানি জনপ্রিয় হলেও এবারের ভোটে 65 থেকে 69 বছর বয়সী প্রবীণদের উপস্থিতি অনেক বেশি, যাদের বড় একটি অংশ অ্যান্ড্রু কুমোর সমর্থক। যদিও সর্বশেষ 3টি জরিপেই মামদানি বড় ব্যবধানে এগিয়ে। ভোটের মাঠে নতুন কৌশলে তিনি ইহুদি সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা করছেন। আমি এই শহরের প্রতিটি বাসিন্দার মেয়র হতে চাই। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আমার অবস্থান নিয়ে যাদের উদ্বেগ রয়েছে, সেই ইহুদি সম্প্রদায়েরও আমি মেয়র। একদিকে মামদানির এই অন্তর্ভুক্তির বার্তা, অন্যদিকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস মাঠে নেমেছেন কুমের পক্ষে। সব মিলিয়ে বেশ জমে উঠেছে ভোটের চূড়ান্ত লড়াই। চন্দ্রা, নিউজ 24। যুদ্ধবিরতি চুক্তির টালমাটাল পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে 2 ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে নীরব থাকায় জার্মানির তীব্র সমালোচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আরও শক্তিশালী হামলা চালানো হবে। দর্শক এবারে জানাবো খেলার খবর। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। সাগরিকায় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। প্রথম 2 ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করছে ক্যারিবিয়ানরা। অন্যদিকে টানা 2 ম্যাচে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয় আর দ্বিতীয়তে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে ব্যর্থতার 16 কলা পূরণ করে সিরিজে ভরাডুবি হয় বাংলাদেশ দলের। 2-0 ব্যবধানে পিছিয়ে থাকা টাইগারদের সামনে এখন কেবলই মান রক্ষার লড়াই। আর তাই তো সিরিজের শেষ টি-20তে হোয়াইট ওয়াশ এড়াতে হলে সব বিভাগেই ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। দর্শক খেলার আরো বিস্তারিত খবর আমরা জানতে চাই। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী আবরার আল দাইয়ার আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। দাইয়ান, একটু জানাবেন 2 ম্যাচ হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ, আর এই ম্যাচ জিততে হোয়াইট ওয়াশ এড়াতে পারবে কিনা টাইগাররা, কি মনে হচ্ছে আমাদেরকে একটু জানাবেন। আর এই পুরো বিষয়টি নিয়ে ক্রিকেট প্রেমীরা কি বলছেন সেই তথ্য একটু জানতে চাই।
ধন্যবাদ কলি আপনাকে। আমরা এই মুহূর্তে আছি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম এলাকায়। সন্ধ্যা 6টায় তৃতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জটা একটু বড়, নিজেদের মান রক্ষা করার, হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য। আর এই ম্যাচকে ঘিরে কিন্তু আমরা গত 2 ম্যাচে যেমন দর্শক দেখেছিলাম তার থেকে কিছুটা কম দর্শক সমাগম আমরা স্টেডিয়াম এলাকায় দেখতে পাচ্ছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, আসলে বাংলাদেশ দল তো প্রথম 2টা টি-20 হারলো, তৃতীয় টি-20 আজকে, কি মনে হয় বাংলাদেশ কেমন করতে পারে? ভাই আমি আসলে কেমন করতে পারে এটা বলার আগে আমি ফ্যানদের নিয়ে একটা কথা বলি। আমরা হচ্ছে যে বাংলাদেশ একটা কথা আছে না, মানে একটা কুকুরকে হচ্ছে যে যদি বারবার না করে সেই কুকুরও কি করবে না, মাঠের দিকে আবার ফিরে আসবে না, মানে যার বাড়ি থেকে না করবে। আমরা হচ্ছে এতটাই নির্লজ্জ, এতটাই বেহাইয়া ফ্যান হয়ে গেছি, মানে আমরা বারবার হারার পরেও বাংলাদেশ টিমের ক্রিকেট খেলা দেখতে আসছি। কেমন করবে সেটা আমি বলতে পারতেছি না, তবে আমরা আশাবাদী বাংলাদেশ টিমের কাছে যদি ভালো কিছু হয় আর কি। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আমরা শুনছিলাম, আপনি যদি একটু বলতেন বাংলাদেশ কেমন করতে পারে আজকের ম্যাচে? ইনশাআল্লাহ ভালো করতে পারে, পরিবর্তন আসতে পারে। আমাদের গড় মাঠে আমরা হোয়াইট ওয়াশ দেখতে চাই না, আমরা অনেক দেখছি আমরা ভালো কিছু করে কিন্তু আমরা ভালো কিছু চাই আর কি। ধন্যবাদ। আমরা শুনছিলাম দর্শকদের কথা। আসলে তাদের প্রত্যেক ম্যাচেই বাংলাদেশ দলের ভরাডুবির পরও কিন্তু বাংলাদেশের যেই সমর্থকরা তারা আছে, তারা খেলা দেখতে আসছে, কিন্তু ফলাফল বরাবর একই রকম থাকছে, সেটা নিয়ে অনেক হতাশ দর্শকরা। আমরা প্রথম 2 টি-20 ম্যাচের পরও আসলে যখন বাংলাদেশ সহজ ম্যাচ জিততে পারেনি, এরপর কিন্তু গ্যালারির বাইরে আমরা দর্শকদের কাছ থেকে তাদের বিক্ষোভ দেখেছি, তাদের হতাশা দেখেছি। সেই জায়গা থেকে আজকে তৃতীয় টি-20-র আগে আসলে দর্শকরা জানাচ্ছিলেন তাদের প্রত্যাশার কথা, তারা আসলে কতটা হতাশ বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্সের উপর। আর যদি তৃতীয় টি-20 নিয়ে বলতে চাই, বাংলাদেশ যদি এই ম্যাচ জিতে তাদের হোয়াইট ওয়াশ এড়াতে চায়, সেক্ষেত্রে বড় দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। গত 2 ম্যাচে ব্যাটাররা আসলে খুব বেশি দায়িত্ব নিতে পারেনি। এছাড়া বোলারদেরকেও আসলে বিশেষ দায়িত্ব পালন করতে হবে। কলি, তৃতীয় টি-20 নিয়ে চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে দায়ান, আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করলেন। আর দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের আপডেট। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।